হাতিয়ার রোখার অস্ত্র। রামায়ণে আমার আগ্রহ নানান সময় নানান কারণে, নানান বিষয়কে ঘিরে। কখনো তা আমার শৈশবের দেখা শেখা রামায়ণ, আবার কখনো তা কলেজে পড়ার সময় দেখা উত্তাল এক সময়ের রাজনীতির নিরিখে, বা বর্তমান সময় একজন ধর্মনিরপেক্ষ ভারতীয় করদাতা মধ্যযুগের ইতিহাস চর্চারত মাস্টারের প্রতিদিনকার প্রতিনিয়ত অস্তিত্বের লড়াইয়ে। এই লড়াইয়ে আমার হাতিয়ার মোঘল যুগেরই 3টি দরবারি সচিত্র রামায়ণ, যার দ্বিতীয়টি নিয়ে আজ কয়েকটা কথা বলতে আসা, যা ধর্মনিরপেক্ষ দেশের কাঠামোকে মজবুত করতে সাহায্য করে। দোহার মিউজিয়াম অফ ইসলামিক আর্টে সংরক্ষিত এই সচিত্র রামায়ণটি তৈরি হয়েছিল সম্রাট আকবরের মা হামিদা বানো বেগমের জন্য। কেন প্রয়োজন হয়েছিল এই রামায়ণ চিত্রিত করার, কারা তৈরি করেছিল, আর সেটা কেন পরবর্তী সময় শুধু ইতিহাস চর্চার বিষয় হয়ে থেমে থাকে না, সেটা একটা যুগকে চেনায়, সেই মানুষগুলোকে চেনায়। এসব নিয়েই আজকের আলোচনা। শুরু থেকে শুরু করি। ভাগলপুর, 1980-82। আমার বয়স তখন 8 থেকে 10। প্রতি বছর কলকাতা থেকে নিয়ম করে বছরে 3-4 বার নিজেদের বাড়ি যেতাম ভাগলপুরে। স্টেশনে যে বৃদ্ধ কিন্তু শক্তপোক্ত মানুষটি নিতে আসতেন, তিনি হামিদ চাচা। ঘোর ধার্মিক নামাজি এই মানুষটির বাড়ি দেহাতের কোনো এক গ্রামে। সে নাকি তার ছেলেবেলা থেকে আমাদের বাড়ির একজন পেটের দায়ে ভাগলপুর ত্যাগ দেওয়া এক হিন্দু পরিবার এই মানুষটির ভরসায় নিশ্চিন্তে তাদের পৈতৃক ভিটে ছেড়ে গেছে, আর নিপুণ হাতে এই জায়দাদ আগলে রেখেছে এই হামিদ। তো সেই স্টেশনে প্রথমেই তাকে দেখে সম্বোধন করতাম রাম রাম চাচাজি বলে। বলা বাহুল্য, সে আমার বাবারও চাচাজি ছিলেন। সেও একগাল হেসে হাত তুলে বলতো জয় জয় রাম সিয়া রাম বলে। সেই শিখিয়েছিল এটাই দস্তুর, এটাই নিয়ম বলে। তারপর সকাল থেকে সারা পাড়া তার হাত ধরে ঘুরে বেড়াতাম, হৈ হৈ করতে করতে। পরিচিত স্বল্প পরিচিত সবাইকে দেখে রাম রাম বলা চলতো। আমার শৈশবের বাকি সময়টা কাটতো উত্তর কলকাতার বাড়িতে আর মধ্য কলকাতার একটি ক্যাথলিক স্কুলে। উত্তর কলকাতায় হরিনাম সংকীর্তন শুনেছি, স্কুলের ক্যাটেকিজম ক্লাসে নিউ টেস্টামেন্টের গল্প শুনেছি। কলকাতার পাবলিক স্পেসে রামায়ণ ছিল না। বাড়িতে ঠাম্মাকে দেখেছি ভারী কৃত্তিবাসী রামায়ণ পড়তে। মাঝে মাঝে পড়েও শোনাতে চেয়েছে, আমি শুনতে চাইনি। স্লাইড 2। আমি রামায়ণ দেখতাম শীতের রাতে হামিদ চাচার কোলে বসে ভাগলপুরে। কে যেন হনুমান সাজত এক লম্বা ল্যাজ নিয়ে। ভারী আমোদ হতো তার লম্বা ল্যাজ দেখে, ভারী লম্ফত দিত সে। বিলাস বলে এক ব্যক্তি সাজত সীতা মাইয়া, তাকে দেখে প্রণাম করতে শিখেছিলাম। তার কথায় লোকের চোখের জল ফেলতো। নবনীতা দেবসেনের সীতায়ন পড়তে গিয়ে আবার মনে পড়েছিল সেই বিলাসকে। প্রবাসী পরিবারের দাদু ঠাকুমাদের, স্লাইড 3, পরিবারের দাদু ঠাকুমাদের সব থেকে বড় দায়িত্ব ছিল সেই সময় ইংরাজি স্কুলে পড়া নাতি নাতনিদের বাংলা শেখানো। আমরা কমিক্সের জেনারেশন, তাই সেই চেষ্টা শুরু হয়েছিল সংসদের ছবিতে রামায়ণ দিয়ে। তার একটা মহাভারতের সংস্করণও ছিল। তারপর সেটা উপেন্দ্র কিশোরের ছেলেদের রামায়ণ মহাভারতের মাধ্যমে চলত। আমরা কেউ কেউ অবশ্য অমর চিত্র কথাও পড়তাম, সেটা বাংলা ইংরেজি দুটোতেই পাওয়া যেত। এসব কারণে ছেলেবেলায় শিখেছিলাম, বুঝেছিলাম রামায়ণ এক মহাকাব্য, যা থেকে সমাজ দৈনন্দিন কিছু শেখে। পাপ পুণ্য, ভালো খারাপ, রাম ভালো রাবণ খারাপ, আর রামায়ণ যাই হোক ইতিহাস নয়। স্লাইড 4। একা হাতে সীতার ছেলেদের মানুষ করাও প্রশংসার দাবি রাখে, সেটাও পরোক্ষে বুঝেছিলাম চাকুরিরতা মাকে দেখে। সীতা রামায়ণে সমান গুরুত্বপূর্ণ, এটাও কোথাও গেঁথে দেওয়া হয়েছিল সেই বাল্যকালে। সাহায্য করেছিল 20 শতকের রাজা রবি বর্মার ক্যালেন্ডার চিত্র, যা দরজার ওপরে ঝুলতো ভাগলপুরের বাড়িতে। এই ছবিটা রাম সীতা ছবি জুড়ে দাঁড়িয়ে, পাশে লক্ষণ, করজোড়ে নিচে বসা হনুমান। ছবিটি নরম, মায়াময় আর ভারী সুন্দর।
এটাই ছিল হিন্দি বলয়ের রামায়ণের চিত্র। হনুমান চালিসা পাঠে সেই সময় হনুমান ছিল ভাতৃসম, মানুষের সাথে পশু জগতের আত্মিক যোগের প্রতীক, যা প্রফেসর পালিত খানিক আগেই বুঝিয়ে গেলেন। পৃথিবীর ভারসাম্যের নিরিখে হনুমান এক প্রতীক পৃথিবীর রক্ষার, বিভাজনের অস্ত্র নয়। 1990 ভাগলপুরের বাড়ি দখল হয়ে গেল রায়টে। ভাগ্যিস হামিদ চাচা গত হয়েছিলেন, তা না হলে দোষ পড়তো তারই ঘাড়ে। তো সেই রায়টে দুটি সম্প্রদায়ের মধ্যে হয়নি এটা আমি হলফ করে বলতে পারি, হয়েছিল আরো জটিল কারণে। বহুকালের বঞ্চিত নিম্নবর্ণের মানুষরা সামাজিক অস্তিত্ব খুঁজছিল। এই ফাঁকে জমির অধিপতিরা রাজনীতির সাহায্যে তাদের ব্যবহার করলো, আর দোষ চাপানো হলো হামিদ চাচাদের ওপর, যে মানুষগুলো সেই 1947-এ মাথা উঁচু করে থাকবে বলে ভরসা করে কোথাও যায়নি তাদের শেকড় ছেড়ে। 1992 অযোধ্যা, সেই ভরসার স্বাধীন ভারতে প্রথম আঘাত আনলো স্লাইড 5, যখন এই পরিত্যক্ত মধ্যযুগের মসজিদের নিচে মহাকাব্যের নায়কের জন্মস্থান আছে বলে একদল মানুষ ভেঙে ফেললো মধ্যযুগের ঐতিহাসিক সৌধটিকে। সারা পৃথিবী দাঁড়িয়ে দেখলো সব থেকে বড় গণতান্ত্রিক দেশের দুর্বল ধর্মনিরপেক্ষতা। দেশ আবার ভাগ হলো। চেনা মানুষজন এ পক্ষে নয় ও পক্ষে। বুঝতে শিখলাম এ ভাগ সংখ্যাগরিষ্ঠের কারণ, সংখ্যালঘু শুধুই দর্শক। সেই বেহায়া রাষ্ট্রের নির্লজ্জ কদর্যতার মধ্যেই ঠিক করেছিলাম মধ্যযুগ নিয়ে চর্চা করব, কারণ ছেলেবেলায় যে মানুষটি আমার তহজিব বা সংস্কার শিখিয়েছিল রামায়ণের পাঠ থেকে, তার নাম হামিদ মিয়া। 1577 ফতেপুর সিকরি। ইবাদত খানা জুড়ে নানান ব্যস্ততার আলোচনা চলছে, দর্শন, ধর্মগ্রন্থ, ধর্মীয় ইতিহাস, প্রায় সবকিছু নিয়ে। 34-35 বছর বয়সী সম্রাট জালালউদ্দিন আকবর প্রায় সবেতে উৎসাহী। ছবি নিয়ে যদিও তার উৎসাহ, স্লাইড 6, ছবি নিয়ে যদিও তার উৎসাহ সেই ছেলেবেলা থেকে। সিংহাসনে বসার 2 বছরের মধ্যে 1558 তসবির খানা প্রতিষ্ঠা, যেখানে ছবি আঁকা হতো, তার নিগরানিতেই প্রথম দিন থেকে প্রত্যেকটা ছবির প্রজেক্ট অনবদ্য। প্রতিষ্ঠা হলো মোগল চিত্রশৈলীর। তবে 15 বছরের সম্রাট তখন চেয়েছিলেন তার শৈশবের হামজা নামার ছবি দেখতে। সেটাও এক মাইথোলজি বা মহাকাব্য, মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়া জুড়ে ভারী জনপ্রিয়। এখন বলা হচ্ছে যে সালতানাত যুগেও হামজা নামা কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিল, যদিও তার সচিত্র কোনো তথ্য আমরা খুব কম পাই, 2-4টি পাই, সেগুলো আছে অবশ্য। 1558 থেকে 1562 জুড়ে তৈরি হয়েছিল 400টি হামজা নামার অনুচিত্র, যা মুঘল চিত্রশৈলীর ব্যাকরণ বা বাইবেল। এই ছবিগুলো, স্লাইড 7। এই পথচলায় এবার 40 বছরের সম্রাটের দৃষ্টিগোচরে আসে মহাভারত। মধ্য এশিয়ার বংশোদ্ভূত মধ্য এশীয় মায়ের যোদ্ধা পুত্রটি মহাভারতের নামকরণ করেন রজনামা বা বুক অফ ওয়ার্স। চিত্রিত হয় দক্ষিণ এশিয়ার এ যাবৎকালের 115টি অনুচিত্র সহ পারস্যে অনুবাদ করা মহাভারত। সম্রাট কোথাও মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনের সাথে একাত্মবোধ করেন শুরুতে, কিন্তু মহাভারত শেষ হওয়ার আগেই সম্রাট বোঝেন এই, স্লাইড 9, এই মহাকাব্যের নায়ক হরি। 9 নম্বর স্লাইড। ম্যাডাম, এর আগেটা 9 নম্বর, স্লাইড 9, এটা 9 ম্যাম। তারপরে তার আগে নিশ্চয়ই এটা, হ্যাঁ এইটাই, ঠিক আছে, হ্যাঁ 9, এটা 9, 8। ওকে ঠিক আছে, যাই হোক, মানে আমি এটা নিজেই করতে চেয়েছিলাম। যাই হোক, সম্রাট বোঝেন এই মহাকাব্যের নায়ক হরি। বিষ্ণুর এই অবতার তাকে আকৃষ্ট করে দার্শনিক কারণে। মহাভারতের দর্শন যার মুখে রচিত, সেই হরির 4টি অধ্যায় জুড়ে দেওয়া হয় শেষে হরিবংশ নাম দিয়ে। এই কর্মকাণ্ডের স্রষ্টারা কেউ দাসওয়ান্ত তো কেউ মিসকিন, কেউ পারস্য থেকে আগত শিল্পী তো কেউ গুজরাটের, আবার কেউ বড় হয়েছে মুঘল দরবারে। হরিবংশের হরি
এখানে অর্জুনের মতোই মোঘল বেশে। সম্রাট চেয়েছিলেন তার মন্ত্রী পরিষদের সবাই মহাভারত রামায়ণ চিনুক জানুক, কারণ এই মহাকাব্য দুটি ভারত নয়, এই দুটি জানলে শাসন করার সুবিধে হয়। আকবরনামাতে একথা লিখেছেন 1590-এ। তবে আকবরের সাহসী সমালোচক, যার গর্দান চাইলেই সম্রাট নিতে পারতেন কিন্তু নেননি, সেই বাদাউনি আবুল ফজলকে সমর্থন করেছেন একবার হলেও। বাদাউনি সাংঘাতিক সমালোচক ছিলেন, কিন্তু মোগলদের ইউএপিএ ছিল না। তো এই ব্যাপারে পাশেও আরেকটি বড় কারণ হয়তো মহাভারতের এবং রামায়ণের দর্শন এবং তার প্রাসঙ্গিকতা। এই বোধ মোগলদের চেনায়। তিমুরিদ উৎকর্ষতার তারা ধারক বাহক। এই উৎকর্ষতার আঞ্চলিক সংকীর্তনতাকে নস্যাৎ করে দেয়। এই বোধ থেকেই উৎসাহ থেমে থাকেনি। সম্রাট বুঝেছিলেন তার প্রজা কাজের শেষে যে পাঠে বিনোদন খোঁজে, যে মহাকাব্য তাদের দৈনন্দিন পাপ পুণ্যের মাপকাঠি, তা মহাভারত নয়, বিষ্ণুর আরেক অবতারের আবির্ভাবকে ঘিরে রচিত তা রামায়ণ। 1584 লাহোর, রাজধানী সরেছে লাহোরে। নানান ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে রামায়ণের তর্জমা। ঠিক মহাভারতের মতোই দেবনাগরী সংস্কৃত রামায়ণ থেকে পারস্যে খুব সহজে তর্জমা করা হলো রামায়ণ। সংস্কৃত ও পারস্য জানা পণ্ডিতরা সামনাসামনি বসে একে অন্যকে বুঝিয়ে খুব তাড়াতাড়ি তর্জমা করে দিতেন এই তর্জমার কাজ, এবং সমস্ত কিছু অনুচিত্রে ধরা থাকতো আজকের ফটোগ্রাফিক ডকুমেন্টেশনের মতো। যে রামায়ণ এই পাঠের জন্য ব্যবহার করব, সেটা রচিত হয়েছিল এই লাহোরে। এই রামায়ণ এবং তার বহুল ব্যবহার মধ্য এশিয়ার এই মানুষজনকে এবং মধ্য এশিয়া থেকে আগত পরিবারটিকে চিনতে সাহায্য করবে। পরেরটা, মধ্যযুগের চরিত্র মেনে এ প্রান্ত থেকে ও প্রান্ত এসে কয়েক প্রজন্ম ধরে দক্ষিণ এশিয়াতে মধ্যযুগের সব থেকে শ্রেষ্ঠ ধনী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেও একবিংশ শতাব্দীতে কিছু মানুষের কাছে এরাই হয়ে উঠেছে বহিরাগত এক আক্রমণকারী। সে কথা অন্য। আসা যাক হামিদা বানো বেগমের ব্যক্তিগত গ্রন্থাগারে। সব থেকে বেশি ব্যবহৃত এই চিত্রিত রামায়ণটিতে। এই রামায়ণ মোগল দরবারের দ্বিতীয় রামায়ণ। প্রথমটি সম্রাট আকবরের নিজস্ব গ্রন্থাগারের জন্য তৈরি এবং এখন জয়পুরের রাজাদের আমানত। স্বাধীন দেশের আইন তা আম জনতার জন্য এখনো সামনে আনতে পারেনি। এই রামায়ণের কথা জানা যায় 19বিংশ শতকের সাদা কালো এক ছবি প্রদর্শনী থেকে এবং ছবিগুলি থেকে এবং গুটি কয়েকজন ভাগ্যবান পণ্ডিতের বিবরণে। নেক্সট, হামিদা বানু বেগমের এই রামায়ণ এখন দোহার ইসলামিক আর্ট মিউজিয়ামে সংরক্ষিত। বিভিন্ন সময় এর মালিকানা বদলেছে। এর প্রমাণ আছে প্রথম ও শেষ পাতায় নানান সময় শিলমোহরে। এই শিলমোহরগুলি ছাড়াও আছে বিভিন্ন নোটেশন। সব থেকে আমি সময়ের কারণে আর সিলগুলো এক্সপ্লেন করছি না, এটাই তার ফ্লাইলিফ, ফ্রন্ট পেজ এন্ড পেজ। সব থেকে পুরনো নোটেশন 1604-এর। সেখানে লেখা আছে গ্রন্থটি মারিয়াম মাকানির বা হামিদা বানোর গ্রন্থাগার থেকে তৎকালীন সম্রাট জাহাঙ্গীরের গ্রন্থাগারে স্থানান্তরিত হলো। এটি মারিয়াম মাকানির কাছে 10 বছর ছিল, ফলত এটি 1580-র দশক ও 1590-এর দশকের যে ভাষান্তরের সময়ের কাজ। প্রশ্ন দুটি: সম্রাটের মায়ের গ্রন্থাগারে কেন ছিল এই রামায়ণ? কেন তা বারবার পাঠের জন্য ব্যবহৃত হলো? এই রামায়ণ থেকে এই মধ্য এশিয়ার সামাজিক নমনীয়তা বা সোশ্যাল ফ্লেক্সিবিলিটি কি বোঝা যায়? হামিদা বানোর জীবন পরেরটা বেশ বর্ণময়। তার জন্ম থেকে মৃত্যু মোগলদের চেনায় এক নতুন রূপে। মধ্য এশিয়ার এক অভিজাত মহিলা আজীবন আঁকড়ে থাকলেন তার মধ্য এশিয়ার রীতিনীতি, কিন্তু শেষ 10 বছর তার নিজের লাইব্রেরি থেকে 8 বার বের করে পড়লেন রামায়ণ, যে রামায়ণ তার সাংস্কৃতিক জীবনে থাকার কথাই ছিল না। 1522-এ জন্মানো হামিদা বানোর জীবন ভারী বিচিত্র। প্রথম জীবন কাটে মির্জা হিন্দালের টেন্টে হুমায়ুনের বৈমাত্রেয় ভাইয়ের পরিবারের সাথে কাবুলে। সেই সময় থেকেই হুমায়ুনের বোন গুলবদন বেগম বা হুমায়ুন নামার স্রষ্টার সঙ্গে তার সখ্যতা।
আফগানিস্তানের দুর্গম অঞ্চলে তখন বাবর এবং তার পরিবারের বাস, ফারঘানা সামারকান্দের পাট চুকিয়ে 40 দিনের আলাপ আলোচনার পর হুমায়ুনের সঙ্গে আফগানিস্তানের পাট অঞ্চলে বিয়ে। স্লাইড 14। 1542-এ আকবরের জন্ম যখন হয়, হুমায়ুন একরকম নির্বাসনে, ভাইদের হাতে পর্যুদস্ত। চলি বেগম বা মরুভূমির বেগম এই হামিদা তখন নাকাল অবস্থা। স্লাইড 15। 1595 আকবর নামায় আকবরের জন্মের সময় যে ছবি তা কল্পনা মিশ্রিত। হামিদার পোশাক, ওই ছবিগুলো আছে ওর মধ্যে, প্রথম ছবিটা আর কি এই পাশের, তাহলেও বয়স ছিল তার অনেক কম। আকবরকে রেখে হুমায়ুনের সাথে পার্সিয়া যেতে হয়। 1545-এ ছোট্ট আকবর মায়ের কাছে ফেরত আসে, প্রমাণ দিতে হয় হামিদাকে সে চেনে কিনা, তাও ধরা আছে আকবর নামার এই দ্বিতীয় ছবিটিতে। মানে আমার এই বিষয়টা বলার এই কারণে যে সময়কালটা অন্য ছিল। একটা 3-4 বছরের শিশু সে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আর নিয়মটা হচ্ছে সেই শিশুকেই প্রমাণ দিতে হচ্ছে যে সে তার মাকে চেনে। সো দ্যাট ওয়াজ আ ডিফিকাল্ট কন্ডিশন। পরের ছবি, কাবুলে বাস 9 বছর। সেই সময় থেকেই হামিদার ম্যানুস্ক্রিপ্ট বা গ্রন্থ সংগ্রহ শুরু করেন। প্রথম শিলমোহর তার নিজের নামে 1551, তারপর 1554। না, এরা কেউ জ্ঞানের জগৎ থেকে বিচ্যুত ছিলেন না। তাদের স্বাধীন ভাবনা চিন্তা হ্যারেমে ধামাচাপা পড়েনি। তারা সর্বতোভাবেই রাজনৈতিক এবং সামাজিক জগতের অঙ্গ ছিলেন। মধ্যযুগের রীতি মেনে পর্দানসীন কিন্তু স্বাতন্ত্র। আজকের আফগানিস্তানের সাথে যারা তাদের গুলিয়ে ফেলে তারা নিছক মূর্খ বা তাদের অন্য কোনো অভিসন্ধি আছে, এটা আমাদের বুঝতে হবে। ফলত মধ্যযুগের অন্ধকারের নির্মাণ যা আবার আনাচে কানাচে প্রায় সামনে এসে পড়েছে, তা সজোরে ভেঙে ফেলতে হবে এই উদাহরণগুলি তুলে। স্লাইড 60। হুমায়ুন দিল্লি দখল করে 1555, সঙ্গে আনে আকবরকে। তার আকস্মিক মৃত্যুর পর পরিবারের অন্য মহিলাদের সদস্যের সাথে হামিদা বানু দিল্লি আসে 1557। আবার পুত্রের সঙ্গে মিলন 1557, তাও ধরা আছে আকবর নামার চিত্রে, ওই দিকের ছবিটা। তাকে বারংবার চেনা যায় তার মধ্য এশিয়ার পোশাকে, যা একেবারেই কিন্তু তৎকালীন দিল্লির পোশাকের থেকে আলাদা। দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, লাহোর এবং পরে আবার আগ্রা, সর্বত্র সে পরিবারের সাথে থেকেছে, জড়িয়েছে নানান সমস্যাতে। কখনো তা হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগমের সাথে, বা তা কখনো আকবরের খুব কাছের মাহামানাগার সাথে। জাহাঙ্গীরকে রাজরোষ থেকে বিদ্রোহের সময় আগলে রেখেছিল এই হামিদা বানোই আর 5টা ঠাকুমা দিদিমার মতো। 1581-82 একটি কথা বলে তার চরিত্র সম্বন্ধে আরেকটু বোঝা যায়। হামিদা বানুর গুরুত্ব বোঝা যাচ্ছে ফাদার রুডolf অ্যাকুইভিভার একটা চিঠিতে। আকবরের খ্রিস্টীয় পাদ্রীদের সঙ্গে ওঠা বসাকে মোটেই ভালো চোখে মেনে নেয়নি হামিদা বানু। যদিও সেই চিঠি উল্লেখ করে সৌজন্য সাক্ষাৎকারের পর, যা বহু পীড়াপিড়িতে সম্ভব হয়, হামিদা বানু এক রুশ দাস পরিবারকে এই পাদ্রীকে দান করে, যা নিয়ে সে পরবর্তী সময় গোয়ায় পাড়ি দিয়েছিল। তর্জমা প্রসঙ্গে কয়েকটি কথা, এই সমস্ত কথাই আমি দোহার এই রামায়ণের ভিত্তিতেই আলোচনা করছি। এই কথাগুলো বুঝতে সাহায্য করে কি যত্নে তর্জমা হয়েছিল, কারণ এই মধ্য এশিয়ার বংশোদ্ভূত মানুষগুলো জানতো যে কতটা স্পর্শকাতর এই তর্জমা। তাদের ভিন্নধর্মী সত্তাকে বজায় রেখে তারা আরেকটি ধর্মকে হয়তো সম্মান করতে জানতো অনেক বেশি আজকের তুলনায়। মোগল দরবারে 1570 থেকে তর্জমার কাজ শুরু হয়েছিল, যা আমরা জানি। 1580-তে তার শেষে পৌঁছায় মহাভারতে। 1580-র দশকেই শেষ হয় রামায়ণ মহাভারত। রামায়ণ, মহাভারত ও রামায়ণের তর্জমা অনিচ্ছাকৃতভাবেই কিংবা খুব পরিকল্পিতভাবেই মোগলদের হিন্দুস্তানের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। স্লাইড এর পরেরটা। এই তর্জমার মাধ্যম ছিল হিন্দি, সংস্কৃত থেকে হিন্দি, তা থেকে আবার পার্সিয়ান। এই তর্জমার পদ্ধতিটি মোগলদের তৃতীয় রামায়ণ বা ফ্রিয়ার লাইব্রেরি রামায়ণ বলে
যে খ্যাত তার কলফোনে উল্লিখিত আছে। ফলে খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সঙ্গে এই তর্জমা চলতো। রামায়ণ তর্জমার এই প্রজেক্টে 4 জন ব্যক্তির নাম জানা যায়: দরবারের ঐতিহাসিক নাকিব খান, রাজস্ব বিশেষজ্ঞ পণ্ডিত সুলতান থানেসরি, তর্জমায় অনবদ্য বাদাউনি এবং ব্রাহ্মণ পণ্ডিত দেব মিশ্রা। রামায়ণের 7টি বইয়ের নিপুণ তর্জমা করা হয়, সব অনুগল্প সহ। গল্পটির ওভারভিউ বা লেখার কারণ আলাদা করে জায়গা করে নিয়েছে। কাব্যে পরিণত করার পদ্ধতি এবং টেবিল অফ কন্টেন্ট বা তালিকা সব আছে এই তর্জমায়। সংস্কৃত জগতের সব গল্প নিপুণভাবে বর্ণনা করা আছে ইচ্ছাকৃতভাবে, যাতে এটি পরিষ্কার হয় এই গল্প পারস্যের নয় বা ইসলামীয় তো নয়। ফলে এই যত্নটা কিন্তু তারা করেছিল। দৈনন্দিন ব্যবহৃত শব্দ প্রাধান্য পেয়েছে এই তর্জমায়, কারণ এটা রোজকার ব্যবহৃত হতো। ফলে যে ব্যবহার করবে তার কাছে যেন দুর্বোধ্য না হয়। ফলে সংস্কৃতর রামা পারস্যে অনুবাদ হয় রাম, দশরথ হয় দশরথ। অদ্ভুত ভুলচুক আছে। সংস্কৃতের অগস্ত্য মুনিকে তুলনা করা হয় ক্যানুপাসের সঙ্গে। পারস্যে ক্যানুপাস অনুবাদ হচ্ছে সুহেল, তাই অগস্ত্য মুনিকে সুহেল নামে অভিহিত করা হয়। কুবের শিবের আশীর্বাদ পায়, ভুলক্রমে সে হয়ে যায় মহাদেব। শিব এবং শিবা এই শব্দ দুটিকে ভুল করে ব্যবহৃত করা হয়। এই ধরনের অনিচ্ছাকৃত ভুলচুক যে কোনো তর্জমায় থাকে এবং তা মনে হয় একটু আবদার করেই দেখা করতে হয়। তর্জমাটি যতদূর সম্ভব দেবনাগরী ও সংস্কৃতের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছে। আঞ্চলিক যে ভিন্নতা তা সর্বতোভাবে বাদ রাখার চেষ্টা চলেছে। এরপর এটা পারস্যের অনুবাদে সংস্কৃত প্রবাদ ব্যবহার করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। যেমন তারকা 100টি হাতির ক্ষমতা রাখে। হ্যাঁ, এই তারকার এই ছবিটা পারস্যের অনুবাদ সরি যেমন তারকা 100টি হাতির ক্ষমতা রাখে, বা রাবণের পরাজয়ের পর এটা দেবতারা যুদ্ধ জয়ের বাজনা বাজায়, বাতাসে ভেসে আসে সুগন্ধ বা পুষ্প বৃষ্টি। এই ছবিতে দেবতারা না থাকলেও একটা প্রচেষ্টা ছিল ছবির সঙ্গে লেখার মিল দেখানোর। সেটা হলে পারস্য সাহিত্যের জগতের কাছে গ্রন্থটি হয়ে উঠতে পারে অনেক বেশি মনোগ্রাহী। এটাই ছিল তার লক্ষ্য। হামিদার মৃত্যুর পরে ফ্লাইলিফে দুটো ইন্সপেকশন থেকে জানা যায় যে চিত্রিত রামায়ণটি তার। 1605-এ জাহাঙ্গীর নোট থেকে খুব পরিষ্কার যে রামায়ণ মুঘলদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, অন্তত আকবরের সময় তো বটেই। সংস্কৃতের প্রতি সুবিচার লক্ষ্যে সংস্কৃত অযোধ্যা যে পারস্যে অযোধ্যা বা সেই সময় আউধ, তা পরিষ্কার করে লেখা আছে। সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টে রামায়ণের শব্দটি ফিরে ফিরে এসেছে, মানে তারা বারবার ব্যবহার করছে সংস্কৃত রামায়ণ, সংস্কৃত রামায়ণ। ফলে এইটা অন্তত যে পড়ছে পারস্যে তার কাছে অন্তত যেন এটা বোঝা যায় যে সেটা সংস্কৃত কোনো এক রামায়ণের তর্জমা। শব্দটি পাশাপাশি থেকেছে জবান ই হিন্দ শব্দটিও, যে সংস্কৃত হিন্দুস্তানের জবান বা ল্যাঙ্গুয়েজ। এরপরে এটা মেবি নেক্সট ওয়ান থাকে। সংস্কৃত শ্লোক সুনিপুণভাবে পারস্যে ব্যাখ্যা পেয়েছে। সেই সূত্র ধরে রাবণের শতগুণের কথা লেখা আছে। লেখা আছে তার নানান ভাষা জ্ঞানের কথা, বা জবান হাই মুখতালিফ শব্দটি। আরেকটি শব্দ ব্যবহার হয়েছে আজাইব ও গরিব। ডক্টর পালিত, প্রফেসর পালিত আজাইবুল মুক্তালিফ আপনি ছবি দেখিয়েছিলেন, মানে পঞ্চতন্ত্র পারস্য জগতের কাছে ওই আজাইব বলেই বিখ্যাত ছিল। ফলে যে কোনো হিন্দুস্তানি টেক্সট সেই কারণে আজাইব ও গরিব কথাটা বললে পারস্যে যারা লিটারেচারে যারা অভ্যস্ত তাদের কাছে বোঝা যায় যে এটা হিন্দুস্তানের। সো এই আজাইব ও গরিব, বিচিত্র এবং অদ্ভুত, এই শব্দ দুটি ব্যবহার হয়।
কিন্তু আমরা বিচিত্র এবং অদ্ভুত যেভাবে বলি সেভাবে নয়। আজাইব ও গরিব হচ্ছে যেখানে একটা কিউরিওসিটিও কাজ করে। এই শব্দ দুটি পারস্যের জগতে হিন্দুস্তানকে সেই বহু যুগ আগে থেকে চিহ্নিত করেছে। এখানে ব্যবহৃত অস্ত্র জাদু সমৃদ্ধ বা আফসুন। এখন জাদু সমৃদ্ধ মানেই সেটা নট অ্যাকসেপ্টেবল এরকম নয়, মানে এটার একটা গুণ আছে, এটা একটা দৈব গুণ আছে, সেটাই বলার চেষ্টা। দোহার রামায়ণের কোনো পারস্য কবিতা পাওয়া যায় না, কিন্তু স্থাপত্যের চিত্রগ্রায় ত্রয়োদশ শতকে সাদির কবিতা অলঙ্কার স্বরূপ পাওয়া যাচ্ছে। ফলে পারস্য জগতের কাছে যা কিছু সুন্দর, যা অর্নামেন্টাল, তা ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু কোনো সেন্টিমেন্টকে তারা আঘাত দেয়নি। সেটা আমার হয়ে গেছে, আর একটা পাতা পড়তে হবে। প্রতিটি অধ্যায়ের পরে ইসলামীয় একটি প্রার্থনা থাকার একটাই কারণ, তার মধ্যে দিয়ে দৈব চরিত্র তুলে ধরার কারণ এই তর্জমায় ছিল। আমরা দেখছি রাজা মানুকে আবুল বাশার বলা হচ্ছে, বারবার ঈশ্বরকে খুদা বলা হচ্ছে, এবং একটু হ্যাঁ এটা ঠিক আছে, রাম জনকের সভায় রাম ধনুক ভাঙছে খুদার বান্দা হিসেবে। ফলে এইভাবে তারা সম্পৃক্ত করার চেষ্টা করছে রামায়ণকে একটা পারস্য জগতে। বড্ড এক ধরনের মানে আনন্দ, এক ধরনের আলিঙ্গন আছে সেই তর্জমার মধ্যে। আমরা অন্য আরো কিছু জিনিস দেখছি, আমি জাস্ট শেষ করব এই ছবিগুলো। একটু পরের ছবিটা দেখি। এটা হরিবংশ, মানে এক জায়গায় রাম এবং হরির আপনারা একটা মিল দেখতে পাবেন। এইটা দোহার রামায়ণের, ওটা হরিবংশের। ফলে একটা আইকনোগ্রাফি তৈরি করা হলো যেখানে হরিকে এইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে, মানে বিষ্ণুর অবতার, যার একটা দীর্ঘ কথা চ্যাপ্টার 7-এ আছে, 7 নম্বর চ্যাপ্টারে, যেখানে বিষ্ণুর অবতারদের কেন তারা বারবার আসছে, কি তাদের প্রয়োজন, এইটা আমরা দেখতে পাচ্ছি। খুব যত্ন সহকারে করা, কারণ যাদের জন্য এটা করা তাদের কাছে এই ইনফরমেশনটা যাওয়ার দরকার ছিল। নেক্সট। এবং আমরা একটা জিনিস যারা ছবির জগৎ নিয়ে কাজ করি, আমরা দেখলাম যে 1590-এর দশকে এই ছবি করা, তখন অলরেডি ইউরোপিয়ান কিছু টেকনিক্যাল জিনিস এসে গেছে, কিন্তু এই রামায়ণে তা ছিল না। কারণ মারিয়াম মাকানি চাননি এই রামায়ণে কোনো রকম ইউরোপিয়ান টেকনিক। এটা খুব আশ্চর্যের বিষয়, তিনি সেই প্রাচীন উপায়ে ছবিগুলো চেয়েছিলেন। ফলে এই যে একটা আমাদের টেক্সট বইগুলোতে লেখা থাকে যে আকবরের একটি রামায়ণ ছিল এবং সবাই সেগুলো ফটোকপি করে ফেললো, আসলে সেটা ফটোকপি সেভাবে হয় না। আমি একজন পৃষ্ঠপোষক, আমি যা চাইবো তাই হবে। এবং মারিয়াম মাকানি যে 1551 থেকে তার নিজের সিল ব্যবহার করে, সেরকম একজন মহিলা যা চাইবে তা হতে বাধ্য। এবং সে যদি চায় যে রামায়ণে সেই ইউরোপিয়ান কোনো ইনফ্লুয়েন্স চাইবে না, তো নেই। পরে আচ্ছা, একটু আগে আমি নূর মোহাম্মদ এবং হুসেইন নাকাশের 9টা ছবি দিয়ে শেষ করব। আমার লাস্ট, স্যার, আই জাস্ট নিড 2 minutes more। 56টা ছবির মধ্যে প্রায় 26টা ছবি জুড়ে সীতা। তাহলে আপনারা বুঝতে পারছেন প্রায় অর্ধেকটা জগৎ জুড়ে সীতা। 115টা যে আকবরের রামায়ণ, যেটাকে আমরা রয়্যাল রামায়ণ বলি, তার অতটা অংশ, অর্ধেকটা জগৎ জুড়ে কিন্তু সীতা ছিল না। কিন্তু বুঝতে হবে যে মারিয়াম মাকানির রামায়ণে 56টা ছবির মধ্যে 26টা ছবি জুড়ে শুধু সীতা। আর সেই ছবিগুলো আঁকছে প্রধানত দুজন আর্টিস্ট, একজন নূর মোহাম্মদ, একজন হুসেইন নাকাশ। হুসেইন একজন শিয়া আর্টিস্ট, ছবি আঁকছে একজন সুন্নি মধ্য এশীয় মহিলার জন্য, আর আছে রামায়ণের ছবি, যা হিন্দুস্তানের মাইথোলজি। এবং নূর মোহাম্মদ একজন ভারতীয় আর্টিস্ট, যে প্রায় আকবরের তসবির খানাতেই বড় হয়েছে। ফলে এই ছবি জুড়ে হচ্ছে সীতা।
প্রথমটা হচ্ছে অশোক বনের সীতা, দ্বিতীয়টা ওই অশোক বনে যখন রাবণ তাকে সিডিউস করছে, হনুমান তাকে দেখছে। পরেরটা আমি ছবিগুলো নিয়ে আর কিছু বলার মতো জায়গায় নেই। একটা হচ্ছে সীতা, লাস্টটা আমি জাস্ট একটু বলতে চাই, আপনি একটু ইয়ে করুন। এই তারপরে এটাই লাস্ট, তাহলে প্লিজ ক্যান ইউ গো ব্যাক 3-4 জাস্ট আ মোমেন্ট, জাস্ট আগেরটা, সরি আরো আগের একটা, আগের ইয়েস প্লিজ। লাস্ট শেষ করব মর্যাদা পুরুষোত্তম এই শব্দটা নিয়ে। এখন কথায় কথায় আমরা মর্যাদা পুরুষোত্তম একটা 6 প্যাকস অ্যাবযুক্ত একটা রামকে দেখি, সে নাকি ভারতবর্ষের হিন্দুস্তানের সমস্ত পুরুষ মানুষকে অমন হতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে একটা রাম আছে। বলা বাহুল্য মধ্যযুগের যে কটা রামায়ণ নিয়ে কথা হয়েছে, উর্দু রামায়ণ এবং পার্সিয়ান রামায়ণ, এই শব্দটা অধিকাংশই তার তর্জমা নেই। তুলসীদাসী রামায়ণের যেটা সব থেকে পুরনো ভার্সন পাওয়া যায়, যদি অরিজিনালটা পাওয়া যাচ্ছে না। মর্যাদা পুরুষোত্তম 7th বই রামায়ণে পাওয়া যাচ্ছে, 7ম বইয়ে, যেখানে রাম ক্ষমা প্রার্থী, সীতার কাছে ক্ষমা প্রার্থী। যে পুরুষ মানুষ ক্ষমা চায় তার কৃতকার্যের জন্য, সে মর্যাদা পুরুষোত্তম। সে সীতাকে বাদ দিয়ে কোনো ছবি, কিন্তু যেখানে আমরা এখন একটা রামের চিত্র দেখি, একটা প্রায় 6.5 ফুটের রাম, প্রায় হিন্দুস্তানের আর্ধেক পুরুষ মানুষ অমন হাইট পাই না, যাই হোক তবু আছে। তো সেই রাম যেখানে সীতা নেই, সে মর্যাদা পুরুষোত্তম নয়। মারিয়াম মাকানির এই রামায়ণের এই রাম মর্যাদা পুরুষোত্তম, যে স্বর্গে উদ্দেশ্যে যাচ্ছে, তার কৃতকার্যের জন্য ক্ষমা চেয়ে। আমরা 30টা চরিত্র দেখছি, সবাই দুঃখে তাদের মাথা নত, অনেকে কাঁদছে, তার রামের দুঃখের সঙ্গে তারা একাত্ম বোধ করছে। ফলে আমি একজন মধ্যযুগের শিক্ষক হিসেবে, যে সিলেবাস আমাদের সামনে এখন এসে দাঁড়িয়েছে, যেখানে মধ্যযুগের এই রামায়ণের যারা স্রষ্টা তাদের মিটিয়ে ফেলার বা মিটিয়েই ফেলেছে সেই সিলেবাস, আমি চাই একটা আন্দোলন হোক, যেখানে এই সিলেবাসে এই রামায়ণ ফিরে আসুক। যদি ওই রামায়ণ থাকতে পারে, তাহলে এই রামায়ণও থাকতে হবে। থ্যাংক ইউ।